প্রিয় দর্শক, বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো পাহাড়ে মৃত্যুর মিছিল, কারণ ও করণীয়। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য যেসব আলোচক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই স্টুডিওতে আসুন। প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিকে আছেন পল্লব চাকমা, নিরাপত্তা কাপেং ফাউন্ডেশন। আপনাকে আলোচনায় স্বাগত। আমার বাঁ দিকে আছেন মেজর জিল্লুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষক। আপনাকে স্বাগত। আমি দীর্ঘদিন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে ছিলাম, এখন রিটায়ার্ড লাইফ বাংলাদেশ আমেরিকান সলিডারিটি সেন্টারের সেফটি অ্যাডভাইজার। জি, আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আজকে আলোচনায় আপনারাও যোগ দিবেন, প্রশ্ন তুলবেন, মতামত দিবেন। আপনাদের মন্তব্য নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। তো এই পর্যায়ে আমি পল্লব চাকমা আপনাকে শুরু করতে চাই যে এই যে পাহাড়ে মৃত্যুর মিছিল, সর্বশেষ আমরা খবর পেলাম 151 জন 5টি জেলায় নিহত হয়েছে, সবচেয়ে বেশি রাঙামাটিতে, এবং সেই নিহতের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। কেন এই মানবিক বিপর্যয় ঘটলো পাহাড়ে? ধন্যবাদ। সর্বপ্রথমে আমি যারা এই ভূমিধসে যারা নিহত হয়েছেন, যারা বাস্তুচ্যুত হয়েছেন, তাদের প্রতি আমি, তার পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। তো আমি প্রথমেই বলবো যে এটা অনেক ক্ষেত্রে আমরা বলি প্রাকৃতিক বিপর্যয়, কিন্তু এখন দেখা দিয়েছে এটা মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। কারণ পার্বত্য রাঙামাটির মানুষ কোনোদিন এত মানুষের লাশ কোনোদিন আমরা দেখি নাই। কারণ এত শত শত মানুষের লাশ আমরা দেখব, তাও আবার এই প্রাকৃতিক বিপর্যয়ে মাটির নিচে চাপা পড়ে মানুষ মারা যাবে, এটা আমরা কোনো আশা করি নাই, প্রত্যাশা করি নাই। তো দুর্ভাগ্যজনকভাবে যেগুলো হয়েছে, আমরা মনে করি যে আমরা পাহাড়কে আমরা যেভাবে ব্যবহার করার কথা আমরা সেভাবে ব্যবহার করতে পারি নাই, এবং যে পাহাড় কেটে আমরা বসতি স্থাপন করছি, বন বিনাশ করে আমরা ওখানে আমরা কলকারখানা তৈরি করছি, আমরা পর্যটন স্পট তৈরি করছি। তো আমরা যে ধরনের সত্যিকার অর্থে আমরা যে পাহাড়ের মানুষ এত যুগ যুগ ধরে বংশ পরম্পরায় নিজেদের কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে, জীবনযাত্রা বজায় রেখে, যেভাবে সাবলীলভাবে প্রকৃতিকে ধ্বংস না করে, প্রকৃতিকে আঘাত না করে যেভাবে আমরা বসবাস করে আসছি, কিন্তু এই ধরনের প্রকৃতির সাথে আমাদের যে নিবিড় সম্পর্ক, এটা ব্যত্যয় হয়েছে। আমরা এক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে নতুন নতুন বসতি স্থাপন হচ্ছে, এবং এই বসতি স্থাপনের জন্য যে পাহাড় কাটা হচ্ছে, এবং পার্বত্য চট্টগ্রামে এবং যে কোনো অঞ্চলে বাংলাদেশে পাহাড় কাটতে হলে পাহাড় কাটার উপর কিন্তু এটা পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা আছে। তো এই নিষেধাজ্ঞা কোনো রকম তোয়াক্কা না করে আমরা এই বসতি স্থাপন করছি। আপনি যদি রাঙামাটি শহরে ঢুকেন, রাঙামাটি শহরে ঢুকার মুখেই যে রেডিও স্টেশন আছে, এবং এর আশেপাশে আগে কোনো বসতি ছিল না। ওই পাহাড়গুলো সবুজ পাহাড় ছিল, বড় বড় গাছ ছিল না, কিন্তু বসতি ছিল না। গত 3-4 বছর ধরে আমরা লক্ষ্য করেছি হঠাৎ করে ওখানে বসতি শুরু হয়ে গেছে, বাঙালি বসতি স্থাপন শুরু হয়ে গেছে। প্রাথমিকভাবে আমরা শুনেছি যে প্রথম দিকে প্রশাসন কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন, পরবর্তীতে আমরা আর কোনো তৎপরতা দেখি নাই, যার কারণে মানুষজন সহজে ওখানে বসতি স্থাপন করেছে, জীবনের রিস্ক নিয়ে করেছে। কিন্তু রাস্তার দুই পাশে আমাদের ওখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন আছে, বিজিবি আছে, কোনো প্রশাসনই এই ধরনের যে লোকজন যে একটা খুব বিপদাপন্ন অবস্থায় বাসাবাড়ি নির্মাণ করছে, তারা কিন্তু কোনোদিন ইয়েকে। আমি আপনার কাছে আবারও আসবো। মেজর জিল্লুর রহমান, যদি বলেন আমাদের কাছে পরিসংখ্যান 2007-এ 127 জন এই ভূমি ধসে, পাহাড় ধসে মারা গেছে, 2008-এ 14 জন, 9-এ 3 জন, 10-এ 3 জন, 11-তে 17 জন, 12-তে 28 জন, 13-তে 2 জন, 14-তে 1 জন, 15-তে 6 জন, এবং আজকে 2017-তে আমরা 151 জন মানুষ পেলাম। এবং বলা হচ্ছে যে পাহাড় ধসে এই যে প্রাণহানি ঠেকাতে আগাম কোনো প্রস্তুতি ছিল না। 3 জেলা প্রশাসকের কাছে কোনো ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা পর্যন্ত নেই, খবরের কাগজে রিপোর্ট আছে। কেন এই অবস্থা? প্রতি বছর কিন্তু মানুষ মারা যাচ্ছে। হ্যাঁ, এটা অত্যন্ত উদ্বেগজনক একটা বিষয়, এবং প্রতিটি সচেতন নাগরিককে এটা ব্যথিত করেছে। আমরা আসলে সকল বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করি, এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা, ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা। আমি কয়েকটা কথা বলতে চাই যে আপনি এই লাইনে অনেক গবেষণা করেন, আপনারও একটা ভালো রিডিং আছে। সেটা হলো যে আমি কয়েকটা এই ঘটনার পরে আলোচনা দেখলাম, পত্রপত্রিকায় লেখা দেখলাম, মেজরিটি আলোচনাগুলা আমরা বলেছি যে পাহাড় কাটাকে আমরা দোষারোপ করেছি। সত্য কথা বলতে কি যে এই ভূমি যে ধস, সারা পৃথিবীর যে ইতিহাস যদি আপনি দেখেন, অ্যানালাইসিস করেন, সেখানে বলা হয়েছে যে 90% ভূমিধস ট্রিগার্ড হয়েছে
হ্যাভি রেইনফলের কারণে, অর্থাৎ বৃষ্টির কারণে। কেন হয়েছে সেটাকে বিশেষজ্ঞরা, জিওলজিস্টরা বলেছেন যে পানি যখন ভিতরে যায়, পানির যে একটা হ্যাভি প্রেশার থাকে, ওই প্রেশারটা পাহাড়ের নিচে যে স্ট্যাবিলিটি থাকে ওটাকে ইমব্যালেন্স করে, ডিস্টেবিলাইজ করে ফেলে। এবং পাহাড়ের মাটিগুলোর একটা বৈশিষ্ট্য, সাধারণ মাটি যেমন এঁটেলো এবং একে অপরকে আঁকড়ে ধরতে পারে, পানি গেলে ওরা কিন্তু নিজেরা ছেড়ে দেয়। আমি সেখানে চাকরি করেছি, ওখানের পানিতে, মাটিতে যত পানি দিবেন ও কিন্তু আর আঠালো থাকে না, আলাদা আলাদা হয়ে যেতে থাকে। দ্যাট মিনস তার যে ওই যে কংক্রিট যে ধরে রাখার যে শক্তিটা ওইটা থাকে না, এক। দ্বিতীয় হচ্ছে যে এখানে পিকুলিয়ারিটি, আমাদের দেশের একটা সামাজিক এবং অর্থনৈতিক বিষয় জড়িত আছে। যেমন রাঙ্গামাটিকে, খাগড়াছড়িকে, অর্থাৎ এক কথায় যদি আমাদের হিল ট্র্যাক্সের সমস্ত ডিস্ট্রিক্টকে মেইন স্ট্রিমের সাথে রাখতে হয়, তাহলে যোগাযোগ আপনার ব্যবস্থা রাখতে হবে। আমাদের অর্থনৈতিক অবস্থা এমন নাই যে আমরা এই ইয়ে থেকে, রাবার বাগান থেকে সোজা ডাইরেক্ট অ্যারোনটিক্যাল একটা মাপ দিয়ে এরিয়াল ওয়েতে আমরা রাঙ্গামাটিতে একটা রাস্তা কেটে নিয়ে চলে যেতে পারবো। এটা জাপান পারবে, এটা আমেরিকা পারবে, উন্নত দেশ। এত টাকা আমাদের নাই। আমাদের রাঙ্গামাটিতে বা খাগড়াছড়িতে এই অঞ্চলে যতগুলা রাস্তা হয়েছে, আমরা একটা পাহাড়ের পাদদেশ কেটে কেটে অল্প খরচে যাতে করা যায় সেইভাবে করা হয়েছে। এখন হ্যাভি বৃষ্টির ফলে কি হয়েছে, আমি মানুষ্য সৃষ্টি একটা ফ্যাক্টর আছে, আমি এটাকে কিন্তু উপেক্ষা করছি না, আমাকে ভুল বুঝবেন না, বিশেষজ্ঞরা কিন্তু সেটি বলছে। রাইট, জি, এটা একটা ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টরের জন্য মানুষগুলোকে বসতি স্থাপন করানো হয়েছে না, এটা করা হয় নাই। এটা না, এটা হচ্ছে রাজনৈতিক বক্তব্য, এটা কখনোই করা হয় নাই। যেমন এটা দরিদ্র নিম্নবিত্ত মানুষদেরকে কিন্তু না না, সেটা তা না। রুবায়েত ভাই আমাকে মারা গেছে বেশি দেখেছেন। জনাব রুবায়েত আমাকে বলতে দেন, মূল বিষয়টা হলো পাহাড়ের পাদদেশে বসবাস করার কথা না, পাহাড়ের পাদদেশে বসবাস করে কর্মক্ষেত্রের সুবিধার জন্য, নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য। রাঙামাটি শহরে আমি অনেক দিন জব করেছি, এগুলো নিয়ে আমি কাজ করেছি। আমরা দেখেছি ওই পাহাড়ের পাদদেশে প্রশাসন বলেন, ওখানে সাধারণ জনপ্রতিনিধি বলেন, তারা চায় না যে ঝুঁকিপূর্ণ জায়গায় কেউ বসবাস করুক, কিন্তু তারা নিজের ইচ্ছায় সেখানে থাকে, কেউ কাউকে বসায় দেয় না। আর বসানো যে ইঙ্গিতটা করা হয়, আমি খোলামেলা বলে দিই, সেটা সেটেলার সম্পর্কে একটা কথা বলে, তারা থাকে ভিতরে প্লেন ল্যান্ডে। আর এই উঁচু নিচু জায়গায় পাদদেশে ওখানে একটা বাড়িঘর করতে গেলেও খরচ আছে। এটার জন্য বেশিরভাগ যারা ভূমি অথবা ওই লোকাল যারা প্রভাবশালী বা প্রভাবশালীদের সাথে যে সম্পর্ক, তারাই এখানে বাড়িঘর করে থাকে, তারাই কিন্তু মারা যাচ্ছে এখানে। এক্স্যাক্টলি। এটার জন্য কি হয়েছে যে আপনি যে কর্মক্ষেত্রটা, এর সাথে আমি একটা উদাহরণ আপনাকে যোগ করতে, যে আবাসন প্রকল্প সরকার করেছে যারা, কিন্তু আমি আপনাকে থামাচ্ছি এই কারণে যে ওখানে জেলা প্রশাসন তো আছেন, তারা তো দেখবেন যে এই দিনের পর দিন মানুষগুলো এই ঝুঁকিপূর্ণ জায়গায় বসত স্থাপন করছে, মারা গেল, তারা দেখবেন না? এটা একটা ঝুঁকিপূর্ণ এলাকায় জেলা প্রশাসনের চোখের সামনে তারা কিভাবে বসত করে? এটা এতগুলো মানুষের জীবনের দাম কে দিবে বলেন? দায়িত্ব কে নিবে? সেটাই আমি বলছি, আমাদের দেশটা ছোট, জনগণের দিক থেকে যদি ডেমোগ্রাফিতে আপনি দেন, এটা কিন্তু অন্যান্য দেশের তুলনায় 10টা দেশের চাইতে বেশি। সো এই ফ্যাক্টরটা, আপনি যখন একজন প্রশাসক হয়ে ওখানে যাবেন, আপনি এখন খ্যাতি সম্পন্ন একজন প্রফেসর, আপনি ইউনিভার্সিটিতে আমাকে শেখাচ্ছেন, সেটা থিওরিটিক্যাল, বাট বাস্তবে আপনি যখন জেলা প্রশাসক হবেন বা একজন ওই পার্বত্য অঞ্চলের যেন প্রশাসক হয়ে যাবেন, তখন কিন্তু বাস্তবতা এবং থিওরির সাথে অনেক জায়গায় বাস্তবতা কি মানুষগুলোকে মারতে হবে, মেরে ফেলতে হবে? মারার কথা কি কথা বলছেন আপনি? এখন সেই বাস্তবতা মানে কি? বাস্তবতা আমি তো বললাম 2007 থেকে 10 বছর ধরে প্রতিবার মানুষ মারা যাচ্ছে, এখানে একটা ব্যবস্থা নিবে না? সেই ব্যবস্থা তো নেওয়া হচ্ছে না, ঝুঁকিপূর্ণ তালিকা নেই, সেখানে যাচ্ছেন না না, ঝুঁকিপূর্ণ তালিকা নেই। মানুষকে কি ওখানে আপনি দেখেন, কি জেলা প্রশাসন? না না, অযথা আপনি চিৎকার করছেন। আমি বলি, বলা হচ্ছে যে প্রাণঘাতী ঠেকাতে আগাম কোনো প্রস্তুতি ছিল না, এবং 3 পার্বত্য জেলা ডিসির সঙ্গে কথা বলে তারা বলছে আমাদের ঝুঁকিপূর্ণ এলাকার কোনো তালিকা নেই, তারা স্বীকার করেছে রিপোর্টের মধ্যে। ঝুঁকিপূর্ণ, সেটাই বলছি যে আপনি যদি এটা বলেন যে আমি এখানে চাষাবাজি করছি, তাহলে আমাদের ডাকার দরকার কি? না না, আপনি কথা বলেন, আপনি ওদের তো ডিফেন্সের দরকার নাই। আমি ডিফেন্সের না, আমি যেটা বুঝি সেটাই বলছি, মানুষের দায়িত্ব কাউকে নিতে হবে নাকি? সেটাই তো বলছি, সেই দায়িত্বটা কি? দায়িত্ব সেই যে লোকটা গেছে, তারও কি কোনো দায়িত্ব নাই? শুধু আমরা প্রশাসনের উপরে খালি জবাবদিহি করব, আমরা সেনাবাহিনী বলবো, আমরা ফায়ার সার্ভিস বলবো, আমরা কিন্তু কাউকে বলি নাই। বলেন, আলোচনা আমরা কেউ না কেউ তো এতগুলো মানুষের দায়িত্ব নিতে হবে। আমি যেটা বলছি যে এই যে ভূমিধসের, এটা আগাম কোনো ডিটেকটিভ, কোনো মিজাজ ওয়ার্ল্ডে কোথাও নাই, তাহলে আপনি আজকে কাকে আপনি দায়ী করবেন? আরেকটা জিনিস আমি বলি রুবায়েত ভাই, সেটা হলো যে আপনি আমাকে বললেন এটা করেন না, আপনি একা মানুষ, কয়জনকে ঠেকাবেন?
এটা ওই ফ্যাক্টর, আমি সেটা বলতে চাচ্ছি না, তাহলে আমি তো কাউরে ডিফেন্স দিচ্ছি না। আমাদের একটা সরকার থাকে, মন্ত্রী থাকে, সেই প্রশাসন সেটাই থাকে, সরকার মন্ত্রী এই জায়গায় তো গেছে, অনেকে দায়িত্ব নেই। Yes, মন্ত্রী এখন বলছে কেউ দায়িত্ব এড়াতে পারে না। জিলুর ভাই, আপনি বড় পদে ছিলেন, কেউ দায়িত্ব না, এড়াতে কেউ পারে না। এড়াতে পারে সে কথা আমি তাই বলি না? নাই। আমি কাউরে যদি এটা আমরা বলে সনদ দেই, দিচ্ছি না যে আবার এড়াতে কিন্তু পারে। পরে মানুষ মারা যাবে। আমরা কেন আলোচনা করছি? যেন মানুষ ঠেকানো Right, যায় মৃত্যুকে। আমি বলি না যে দায়িত্ব এড়াতে পারে, মন্ত্রী যে জি, কথা বলছেন আমি আপনার কাছে আসবো। সেটা আমরা জানি না, মিস্টার কথা সেলিম বলছেন। নওয়াজ ভুঁইয়াজি বলেন যে এই যে উদ্ধার কাজ হচ্ছে, আমরা কতটুকু দক্ষ এরকম পাহাড় ধস থেকে মানুষকে উদ্ধার করার ক্ষেত্রে, কতটা দক্ষতা আমাদের আছে, প্রশিক্ষণ কতটা আছে? আমি একটা কিছু কথা বলি। নিশ্চয়ই এইমাত্র যে আপনাদের ভিতরে না, সেই আলোচনা আপনার বলার দরকার নেই, আপনি আমার প্রশ্নের উত্তর না, দেন। তার আগে উত্তর দেওয়ার আগে আপনাকে আরো কথা শুনতে হবে। অবশ্যই এই ধরনের ডিজাস্টার শুধু যে বাংলাদেশে হয় তা নয়, এই ধরনের ডিজাস্টার পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়। কিছুকাল পূর্বে আপনারা শুনেছেন যে জাপানে একটা পুরা গ্রাম কিন্তু ধসে নিচে চলে গেছে, স্ল্যাব হয়ে পুরা গ্রাম। তো তারা সেখান থেকে উত্তরণ ঘটলো কীভাবে? এই যে এত ডিজাস্টার প্রবণ জাপান, তারা কিভাবে উত্তরণ ঘটালো? এইটা কিন্তু সরকারের একার পক্ষে সম্ভব নয়। আপনি নিউ মার্কেটের এখানে দাঁড়িয়ে দেখেন, ওভারব্রিজ আছে, তারপরে এদিকে আরেকটা ওভারব্রিজ মিস্টার আছে। ভুঁইয়া, আমাদের আলোচনার মধ্যে থাকতে তারপরেও- হবে। নো, আপনি হ্যাঁ। এই আলোচনার মধ্যে থাকতে হবে, তারপরেও আমরা বেশি দূরে টাই যাব না। করা মানুষ ওই Please, রাস্তার উপর দিয়ে দৌড় please, দেয়। please, আপনাকে তো এই আলোচনায় এখন থাকতে শুধু হবে। সরকার যদি সচেতন হয় তাহলেই কিন্তু হবে না, এখানে আমাদের মানুষকেও সচেতন হতে অবশ্যই হবে বুঝলাম, যে হ্যাঁ। আমি এখানে এখন আমি যে গিয়ে প্রশ্ন করেছি মুছে সেই দেব। উত্তর দেন। জি। এখন উত্তর আরেকটা হচ্ছে, আমি আপনার কাছে যে এই পরে যে আসবো, আমাদের পাহাড়গুলো, একটু পরে একে আসবো, একটু পরে আসবো, সংরক্ষণ- একটু পরে আসবো। সংরক্ষণ করার আমাদের সঙ্গে ব্যবস্থাটা আছেন করতে আমাদের হবে। রিপোর্টার রামিম হাসান, সিনিয়র রিপোর্টার নিউজ 24। রামিম, শুনতে পাচ্ছেন? হ্যালো রামিম। হ্যাঁ রামিম, যদি বলেন, আপনি তো রাঙ্গামাটিতে আছেন, সর্বশেষ অবস্থা কি? ত্রাণ, পুনর্বাসন এবং মানবিক বিপর্যয় কি অবস্থা এখন? হ্যালো, তার সঙ্গে একটু অংশ নিতে চাই। আমার অভিজ্ঞতা যেটি বলা হচ্ছে যে এটি আসলে কি মানব সৃষ্ট কারণ নাকি প্রাকৃতিক দুর্যোগ, কোনটি বলবেন সে বিষয় নিয়ে আসলে আপনাদের আলোচনাটা ছিল। আমার অভিজ্ঞতা আমি যেটি দেখেছি যে মানব সৃষ্ট কারণ সেটি অবশ্যই অনেক জায়গাতে এটি সত্য, কিন্তু এইবারকার যে দুর্যোগটা সেটি কিন্তু মানে এর প্রকৃতিটা অনেকটাই ভিন্ন। আমি যদি আপনাকে একটু ব্যাখ্যা করে বলি, আমি রাঙ্গুনিয়াতে যে এলাকাটাতে পাহাড় ধসের যেই নিউজ কভার করতে গিয়েছিলাম, সেখানে যে বিষয়টি দেখেছি যে ওই জায়গাটিতে প্রত্যন্ত অঞ্চলে সেই জায়গাতে আপনার যে পাহাড়গুলো ধসে পড়েছে সেসব এলাকায় কিন্তু কখনোই পাহাড় কাটা বা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এবং রাঙামাটিতে আপনারা যদি লক্ষ্য করেন, যেটি বলা হচ্ছিল যে যেসব মানুষ আসলে ঝুঁকিপূর্ণ জায়গাতে অবস্থান করছে তাদেরকে কেন সরিয়ে নেওয়া হলো না। পুরো রাঙামাটি শহরের চিত্র যদি আপনি দেখেন, বিভিন্ন জায়গাতে ছোট বড় টিলা রয়েছে, পুরো রাঙামাটি শহরটাই এরকম। এবং আমরা যদি লক্ষ্য করি, মানিকছড়িতে সেনাবাহিনীর সদস্যরা যেখানে যে জায়গাটিতে মারা গেছেন, সেই জায়গার চিত্র যদি আপনি দেখেন, সেই জায়গাতে আসলে মানে দেখে বোঝার কোনো উপায় নেই যে এই জায়গাটিতেও পাহাড় ধস হতে পারে। একটা পরিষ্কার সড়কের পাশে একটি টিলা ধসে পড়েছে। এবং এটি আসলে আমার কাছে, আমার অভিজ্ঞতা দিয়ে এই 3-4 দিনে আমি ঘুরে যতটুকু বুঝতে পেরেছি, এখানে মানবসৃষ্ট কারণের চেয়ে প্রাকৃতিক দুর্যোগটাই বড় না রামিম, কারণ আপনার বলার দরকার নেই, কারণ বিশেষজ্ঞরা বলবে। আপনি যদি বলেন যে ত্রাণ পুনর্বাসনের অবস্থাটা কেমন সেটা আপনি বলেন। বয়স্ক মানুষদের সঙ্গে আমরা কথা বলেছি। জি, ত্রাণ এবং পুনর্বাসনের কি অবস্থা হচ্ছে এখন? নিরাপদে আমার আশ্রয়ের অবস্থাটা অভিজ্ঞতার কেমন? কথা আসলে আমি বলছিলাম। তো যাই হোক, ত্রাণ এবং পুনর্বাসনের যে অবস্থা স্যার, সেটা হচ্ছে এখন পর্যন্ত যে ত্রাণ এবং পুনর্বাসনের যে ব্যবস্থা সেটি হচ্ছে এখনো আসলে দুর্যোগ থেকে বের হয়ে আসতে পারেনি। যদিও সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আজকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শেষ করার কথা বলা হয়েছে, উদ্ধার অভিযান সেটি, কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে এবং এখনো কিন্তু পাহাড় ধসের ঝুঁকি রয়েছে এলাকাতে। আর ত্রাণ সরবরাহের যে বিষয়টি সেটি হচ্ছে, যেটি প্রধান সড়ক রাঙামাটি এবং চট্টগ্রামের মাঝখানে, সেই সড়কটি ভয়াবহ ধসের ফলে সেখানে কিন্তু কোনো রাস্তা নেই। অর্থাৎ আপনার ত্রাণ এবং যে অন্যান্য যে সহযোগিতা সেটি আনার জন্য যেই যোগাযোগের প্রয়োজন, সেই যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, খুবই অপ্রতুল অবস্থার মধ্য দিয়ে। এবং এই শহরের মধ্যের যেই তাদের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির মধ্যেই আসলে এখন পর্যন্ত ত্রাণ সরবরাহ অনেক করা হচ্ছে। ধন্যবাদ রামিম আপনাকে আমাদের যারা সঙ্গে যুক্ত এখানে হওয়ার জন্য। আমাদের সঙ্গে কথা বলছিলেন নিউজ 24 এর সিনিয়র রিপোর্টার রামিম, আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার পরিচালক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করেছি, আপনার আসতে একটু দেরি হয়েছে। এখন যেটা আজ আলোচনা করছিলাম যে 5 জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা 151-তে পৌঁছেছে।
তো আমরা বলছিলাম যে এই বিচ্ছিন্ন এখন রাঙামাটি, সেখানে জ্বালানি সংকট হয়েছে, আমাদের রিপোর্টার বললেন রাস্তাটি এখনও ঠিক করার চেষ্টা চলছে, খাবারের দাম চড়া হচ্ছে এবং উদ্ধার কাজ করতে যে 5 জন সেনা সদস্য কিন্তু নিহত হয়েছেন, পানি এবং বিদ্যুতের সংকট হয়েছে। তো আমরা খুঁজছিলাম যে কারণটা কি, কেন এরকম পাহাড় ধস হচ্ছে এবং এটা 2007 থেকে হচ্ছে। না, পাহাড় ধসের যদি আমরা বিগত 2 দশক দেখি, ইনফ্যাক্ট 20 বছর ধরে, তাহলে 400 জন মারা গিয়েছেন ভূমিধসে। 2007 সালে যে পাহাড় ধস হয়েছিল এবং 2015 সালে যে পাহাড় ধস হয়েছিল, তারপর কিন্তু একটা পাহাড়ের ব্যবস্থাপনা একটা কমিটি টাস্কফোর্স গঠন করা হয়েছিল। সেই টাস্কফোর্সের মাধ্যমে আমরা দেখেছি যে 36টা কারণ ওনারা উদ্ঘাটন করেছিলেন এবং 36 ধরনের সুপারিশ দিয়েছিলেন। তো সেই কারণগুলোকে উদ্ঘাটন করে সুপারিশ দেওয়ার পর সেখানে যে এটাকে বাস্তবায়ন করার যে একটা প্রক্রিয়া, সেটা কিন্তু আমরা দেখিনি, কখনো বাস্তবে রূপায়িত হয়নি। আর পাহাড় ধসের যে কারণগুলো বহুবিধ কারণ আমরা বলতে পারি। প্রথমত আমরা বলছি যে ভূমিধস কেন হচ্ছে। ভূমিধসের অন্যতম কারণ সেটি হচ্ছে আমাদের পাহাড়ে যে মানে যে ফরেস্ট কাভার যেটাকে আমরা বলি, ট্রি কাভার যেটাকে বলি, সেই ট্রি কাভারের পরিমাণটা কমেছে। 85% এখন ফরেস্ট যেটা মানে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম এলাকাতে, সেখানে বিরান ভূমি হয়ে গেছে। এটা এর কারণে যেটা হচ্ছে যে সয়েল যেটাকে ইনট্যাক্ট করে রাখে সাধারণত গাছপালাগুলো, সেই সয়েলগুলো লুজ হয়ে যাচ্ছে। আর একটা যে কথা বলে, গাছ কাটার কারণটা কি, কেন গাছ কাটার কারণ হচ্ছে এটা হচ্ছে গাছ কাটার পিছনের কারণ যেটা, সেটা হচ্ছে আপনার চাহিদা। আমরা বলতে পারি যে নগরায়ন এবং শিল্পায়ন প্রক্রিয়া এবং বিভিন্ন মানুষের যে চাহিদা, মানে জ্বালানি কাঠের এবং জ্বালানির যে চাহিদা, তার কারণেই গাছ কাটা হচ্ছে। তবে গাছ কাটার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা ইললিগেল কাটিং অ্যান্ড ফেলিং, যেটাকে আমরা বলি স্মাগলিং, সেটাকে কিন্তু আমরা চেক করতে পারছি না। সেটা হচ্ছে অন্যতম একটা কারণ, এবং যে কারণে এখানে গাছপালা মানে নির্বিচারভাবে কাটা হচ্ছে। আর একটা যেটা হচ্ছে যে এখান থেকে বালি অপসারণ করা হয় পাহাড় থেকে। এই বালি অপসারণের সাথে যারা জড়িত আছে তারা কিন্তু সবচেয়ে প্রভাবশালী, এই বালিগুলো নির্মাণ কাজে কিন্তু এবং বাড়িগুলোকে নির্মাণ কাজে ব্যবহার করে। এবং শুধু তাই না, আপনারা শুনে অবাক হবেন যে বালিগুলো যে যারা অপসারণ করছেন তারা একটা প্রভাবশালী মানে গোষ্ঠী, এবং তারাই সেখানে কিন্তু আবার একটা অবৈধ সেটেলমেন্ট, এই সেটেলমেন্ট প্রক্রিয়াতে আমরা দেখতে পাই যে বিভিন্ন 50টি স্লোপে 50,000-এর মতো অধিক লোক কিন্তু এই 5টা জেলাতে কিন্তু মানে তারা এই মানে পাদদেশে বসবাস করছে, এবং এই 50,000 লোকই কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থাতে আছে প্রতি মুহূর্তে। এবং শুধু তাই না, তাদের কাছ থেকে স্বল্প পরিসরে যে টাকা নেওয়া হয়, যে কারণে মানুষ অ্যাট্রাক্টেড হয়, এবং সেখানে বিভিন্ন ধরনের ইউটিলিটি সার্ভিস এবং অবৈধভাবে সংযোগ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আপনার সঙ্গে যুক্ত করতে চাই, আজকে রিপোর্টে দেওয়া হয়েছে যে 3 পার্বত্য জেলায় ঠিক ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা জেলা প্রশাসকদের কাছে নেই, এবং পাহাড় ধসে প্রাণঘাতী ঠেকাতে আগাম কোনো প্রস্তুতি তাদের ছিল না। যদিও বলা হচ্ছে আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব না, কিন্তু ত্রাণ পুনর্বাসনের কিন্তু প্রস্তুতি নেওয়া সম্ভব। আপনি বলেন যে 20 বছর ধরে কিন্তু পাহাড় ধস হচ্ছে, কারণটা মোটামুটি জানা, কোন ঋতুতে হয় সেটাও জানা, কিন্তু সেই অনুযায়ী কিন্তু জেলা প্রশাসকরা প্রস্তুত না, এবং তাদের ঝুঁকিপূর্ণ তালিকাও নেই আসলে। তবে আপনার কাছে ফিরবো, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশিস রায়, আমরা তার সঙ্গে কথা বলবো। ব্যারিস্টার রায়, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যালো, জি ব্যারিস্টার রায়, আপনি শুনতে পাচ্ছেন? যদি বলেন যে রাঙামাটিতে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে, মানবিক বিপর্যয়ের বিষয়টি আপনি যদি একটু বলেন, যে আপনি তো দেখছেন সরেজমিনে। এখন তো তাৎক্ষণিকভাবে তো সরকারের তরফ থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার সকলকে সাহায্য করতে হবে, এবং কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে এ ব্যাপারে। তবে দীর্ঘমেয়াদে জি, এরকম যে ভূমিধস থেকে এটার জন্য রক্ষণমূলক ব্যবস্থা নিতে হতে আমার মনে হয় যে মুখ্য কারণগুলো বুঝতে হবে। এখানে গৌণ কারণ অনেক আছে। মুখ্য কারণ হচ্ছে যে তথাকথিত উন্নয়ন, অপরিকল্পিত সড়ক, অপরিকল্পিত বসতি স্থাপন, বিশেষ করে পাহাড়ি এলাকাতে। এখানে খুব বালু মাটি আছে, বালি মাটি। এখানে যে পাহাড়ি বিভিন্ন দেশের যে অভিজ্ঞতা আছে, জি, সেটাকে না বুঝলে কিন্তু এই যে নগরায়ন বা এখানে যে সড়ক এবং বসতি, পাকা বাড়ি, আপনি বেড়ার ঘর কিন্তু গ্রামে এত বেশি এরকম হচ্ছে না। তারা যে আগে যে মাচাং ঘর বলতো, বাংলায় বলে মাটি না কেটে বাড়ি বানানো, যে পাহাড়ের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, তখন এগুলো হতো না বা কম হতো। এখন আমরা সেটা মানছি না। তো
একাধারে এটা মানতে হবে যতখানি পারি যে সেটা আমাদের স্থাপত্য শিল্প, আমাদের যে প্রকৌশলীরা আছেন কিভাবে বাড়ি করবেন, এবং রাস্তাঘাট বড় কিছু স্থাপনা ইত্যাদি ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিন্তু আমাদের চীন থেকে বা অন্যান্য পাহাড়ি দেশে সরকারিভাবে এবং অন্যান্য যে উপলব্ধি, অভিজ্ঞতা, জ্ঞান, টেকনোলজি আছে সেখান থেকে শিখতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ডক্টর মোকাদ্দম যদি বলেন, ব্যারিস্টার রায় যেটা বলছিলেন যে মানে পাহাড়কে বোঝা, একটা ইন্ডিজিনাস নলেজ দিয়ে পাহাড়কে বোঝাবো, সেই অনুযায়ী বাড়ি করা, মাচাং শব্দটি তিনি বললেন। তো এটি বলা হচ্ছে যে পাহাড়, গাছপালায়, প্রকৃতি, সংস্কৃতির প্রতি সংবেদনশীলভাবে আমাদের বসতি স্থাপন করা দরকার, সেইটি মানা হচ্ছে না। না, এখানে দুটো বিষয় আছে। একটি হচ্ছে যে পাহাড়ে কারা বসবাস করেছে দীর্ঘদিন যদি আমরা দেখি, তাহলে ব্রিটিশ পূর্ব অবস্থাতে যদি আমরা ফিরে যাই, তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাই যে এক ধরনের মানে যাদেরকে আমরা একসময় আদিবাসী বলতাম, এখন ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয় শাসনতন্ত্রের মানে কারণে, সেই আদিবাসীরা কিন্তু এখানে পাহাড়ে বসবাস করেছে এবং দীর্ঘদিন ধরে তারা পাহাড়ে বসবাস করেছে। এবং পাহাড়ের যে ইকোসিস্টেম যেটাকে আমরা বলি, ইকোসিস্টেম, ইকোলজি, বায়োডাইভার্সিটি সম্পূর্ণ তারা কিন্তু পরিচিত এবং তারা কিন্তু ঝুমিংয়ের সাথে পরিচিত। ঝুমিং চাষ করে কিন্তু তারা জীবন ধারণ করে, জীবন জীবিকা, এবং সেই ঝুমিংটা কিন্তু অসম্ভব টেকসই ছিল। কখনো ঝুমিংয়ের কারণে কিন্তু পাহাড়ের স্লোপে কখনো ধস নামেনি, এরকম কিন্তু কখনো হয়নি। এটা সারা বিশ্বেই কিন্তু আমরা দেখেছি আদিবাসীরা যে সমস্ত পার্বত্য এলাকাগুলোতে বসবাস করে সমস্ত এলাকাগুলোতে এরকমই। কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পেয়েছি পাহাড়ের যে জনপদ এবং তাদের যে অবস্থান, সেখানে কিন্তু আমরা দেখেছি যে উন্নয়নের নামে সেখানে এক ধরনের অনুপ্রবেশ ঢুকেছে এবং অনুপ্রবেশের সাথে সাথে আমরা দেখেছি যে সেখানে কিন্তু অপরিকল্পিতভাবে আপনার পুনর্বাসন করা হয়েছে লক্ষ লক্ষ মানুষকে। সেখানে কিন্তু উন্নয়নের নামে কিন্তু অবকাঠামো তৈরি করা হয়েছে, সেখানে রাস্তাঘাট তৈরি করা হয়েছে এবং সেখানে বহু ধরনের স্থাপনা নির্মাণ করা হয়েছে। তথাকথিত উন্নয়ন, এক্স্যাক্টলি, কাজে সেই উন্নয়নের কারণে আমরা বলতে পারি যে এক ধরনের নাজুকতা তৈরি হয়েছে। উন্নয়ন কখনো কখনো মানে পজিটিভ বা ইতিবাচক, কখনো কখনো এটা অত্যন্ত নেতিবাচক, এবং উন্নয়নের কারণে এখানে কিন্তু এক ধরনের নাজুকতা তৈরি হয়েছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। আমি আপনার কাছে আসবো, জিল্লুর ভাই আপনি কিভাবে দেখছেন এখন যদি একটু ব্যাখ্যা করি ভাই। সেটা হলো যে আপনার যে কনসার্ন, ওটা আমারও কনসার্ন, কারণ আপনি একজন শিক্ষক, এতগুলো লোক মারা গেছে, আপনি ন্যাচারালি একটু ইমোশনালি টাচড। আমি শুধু একটা কথা বলবো যে স্লোপে কেন বসবাস করে, এটার ব্যাখ্যা শুধু আমি বলবো রাঙ্গামাটি শহরটা শুধুমাত্র যদি প্লেন যতটুকু জায়গা পাওয়া যায় শুধু রাস্তা মাঝখান একটা গিয়েছে, শেষ পর্যন্ত আমরা যদি ওই তবল ছড়ির ওই মাথা রিজার্ভ বাজার পর্যন্ত যাই, আর পাশে সমস্ত বাড়িঘর কিন্তু আপনার স্লোপে। এখন কি হয়েছে, সে যে বাড়িটা করেছে, বর্তমান যে প্রকৌশলীরা যে নির্মাণ শৈলী এবং অবকাঠামোর সৌন্দর্য দিয়েছে, সে নিচের থেকে আরসিসি পিলার করে ওই উঁচু জায়গায় যে কিন্তু তারটাও স্লপে, বাট সে স্লপ থেকে উপরে উঠে এটা করেছে। যার আর্থিক অবস্থা ভালো নাই, সে কিন্তু ওই কাঠ দিয়ে ওই স্লোপে ওই জায়গাটাই রয়ে গেছে। এই জন্য আপনি 90% লোককে কিভাবে করবেন, ইট ইজ আপ টু ইউ। এই সরকার করতে পারবে কিনা, আমাদের সেই অ্যাবিলিটি আছে কিনা, এটা কিন্তু এখন ভাববার বিষয়। আমি আপনার কাছে আবার আসবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাঙ্গামাটি নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান। গৌতম দেওয়ান, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, গৌতম দেওয়ান যদি বলেন যে ত্রাণ পুনর্বাসনের অবস্থা এখন কেমন? প্রশাসন থেকে তো সে ধরনের একটা উদ্যোগ নেওয়া হচ্ছে এখন। জি, তারপরেও আপনি জানেন রাঙামাটি থেকে তো চট্টগ্রামে আমাদের যোগাযোগ একটা বিচ্ছিন্ন অবস্থায় আমরা আছি, তো স্বাভাবিকভাবে একটু অসুবিধা হচ্ছে। তো বিদ্যুৎ আছে ওইখানে? জ্বালানি বিদ্যুতের সংকট আমরা দেখলাম খবরের কাগজে। হ্যাঁ, বিদ্যুৎ জ্বালানি তো অবশ্যই, যেহেতু যোগাযোগ বন্ধ, জি, জ্বালানি এখান থেকে সরবরাহ আসছে না বলে এটা সংকট দেখা দিচ্ছে। আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কি আছে? দাম চড়া সেরকম খবরও পাচ্ছি আমরা। হ্যাঁ, দাম একটু চড়া, যেহেতু সরবরাহ নেই সেজন্য দাম একটু চড়া হচ্ছে, এটা আমরা জানতে পেরেছি। তো আপনার কি মনে হয় কেন এই ধরনের মহা বিপর্যয়টা ঘটলো? আসলে কারণগুলো কি মনে হয়? কারণটা হচ্ছে আসলে ভৌগোলিক কারণে। আপনারা জানেন রাঙামাটি তো পাহাড়ি অঞ্চল। সাধারণত আগে আমরা দেখেছি যে বসতিগুলো এখানে গড়ে উঠেছে, যতটুকু সমতল জায়গা আছে সেখানে বসতিগুলি ছিল। ইদানিং তো লোক সংখ্যা প্রচুর বেড়েছে এখানে, এবং পাহাড়ের ঢালে অনেক বাড়িঘর গড়ে উঠেছে আর কি। আর এখানে সাধারণত যে প্রশাসনের আমাদের যে অবস্থাটা,
এখানে বাজার ফান্ড কর্তৃপক্ষ একটা আছে, আপনারা জানেন, যারা বন্দোবস্তি দিয়ে থাকেন। তো এক সময় এটা জেলা প্রশাসনের জেলা প্রশাসক ছিল বাজার ফান্ডের, উনি পদাধিকারী বলে প্রশাসক। জি, এখন এটা জেলা পরিষদের হাতে গেছে, এখন জেলা পরিষদ এটা দেখাশোনা করে। তো এই ব্যাপারে আমার মনে হচ্ছে একটু এখানে সমন্বয়ের কিছু অভাব আছে। সমন্বয়ের অভাব আছে। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। কথা বলছিলেন গৌতম দেওয়ান, রাঙ্গামাটি নাগরিক কমিটির সভাপতি। পল্লব, যদি বলেন যে আপনি পাহাড় থেকে খবর নিয়েছেন কিনা, আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থা কেমন? আমরা যদিও খবর পেয়েছি প্রায় 20 থেকে 22টা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পাহাড়িরা আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? তার মধ্যে একটা কারণ আমরা খুঁজে পেয়েছি যে তারা ওখানে গিয়ে তারা ওখানে সবার জন্য একসাথে থাকতে হচ্ছে, বাঙালিদের সাথে তারা এটা কমফোর্টেবল ফিল করছে না, এটা একটা কারণ। আর একটা কারণ হলো এই আশ্রয়কেন্দ্রগুলোতে যে খাবার পরিবেশন করা হচ্ছে, মানে খিচুড়ি খাবার দিচ্ছে, তো খিচুড়ি তো পাহাড়িরা খায় না, তো ওইটার সাথে তারা ওই খাবার তারা খেতে পারছে না, যার কারণে অনেকে আশ্রয়কেন্দ্রে গেলেও পরবর্তী আবার ফিরে আসছেন, যার কারণে অনেক জীবনে রিস্ক নিয়ে হলেও তারা এখন অবস্থান করছেন। যদিও ওখানকার বাঙালিদের সঙ্গে পাহাড়িদের আশ্রয়কেন্দ্রে থাকতে সমস্যা কোথায়, কেন সমস্যা হচ্ছে? আপনি হয়তো জানেন যে দীর্ঘদিন ধরে যে একটা আস্থা বিশ্বাসের একটা অভাব ছিল। কিছুদিন আগেও আপনি লক্ষ্য করেছেন যে লংগদুতে যে একটা সাম্প্রদায়িক হামলা হলো, যেখানে আনুমানিক প্রায় 300 বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, যে একজন নয়ন নামে একজন যুবলীগ নেতার মৃত্যু কেন্দ্র করে পরবর্তীতে যে পাহাড়ি 3টা গ্রামে আক্রমণ করা হলো, পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। এই ধরনের যে নিজেদের মধ্যে যে আস্থাহীনতা, অবিশ্বাস, এগুলো কাজ করে আর কি। জিল্লুর ভাই যদি বলেন, আপনারা তো অনেকদিন কাজ হ্যাঁ, করেছেন আস্থা আমি ফিরিয়ে আনার জন্য। পল্লব যেটা বলেছে আমি বিনয়ের সাথে একটু এটা দ্বিমত করব। নিশ্চয়ই নিশ্চয়ই। সেটা হলো যে বিপদের সময় আমরা একে অপরের পাশে থাকব, এটাই মানবতা। ধর্ম বর্ণ যেখানে যাই থাকুক, তবে সে যেটা বলেছে আমি রেসপেক্ট করি, তাদের কিছু কালচার আছে যেটা আমাদের প্লেন গ্রাউন্ডের যারা আছে তাদের সাথে মেশে না। তাদের কিছু পবিত্রতা আছে, কিছু চলাফেরা আছে, এটা বা তাদের কিছু ড্রেস, এনিথিং, আমাদেরও কিছু আছে, ভিন্নতা আছে। এটা বললে আমি খুশি হতাম, সেটা একটা জায়গা আছে। আর খাদ্যের অভ্যাসের কথা যেটা বলছে, যে এই বিপদের সময় এখন তো একটা মহাসংকট। যেমন আপনি বিদ্যুতের কথা বলছেন, আমি এখানে একটু আগে টেলিফোন করছি, এখানে বসার আগে রাঙ্গামাটিতে ওখানের এক্স কমিশনার হি নিউ বানু সওদাগর, আমার ফ্রেন্ড, আমি বললাম আমার ডিটেইল ওখানে কি হচ্ছে জানাও। তো অ্যাজ ই সেই ট্রু, 17টা সরকারিভাবে আর বেসরকারি তাদের মতো যারা ওখানে স্থানীয় একটু প্রভাবশালী এবং সেবাধর্মীর ব্যক্তিত্ব, তারা কিছু অ্যারেঞ্জ করেছে এরকম 20-25টার মতো, এবং সেখানে খাদ্য সরবরাহ করা হচ্ছে। আর্মি একটা মেডিকেল টিমও করে দিয়েছে তাদের এই উদ্ধার কর্মের পাশাপাশি, সেটাও তারা তদারকি করছে। মূল যে জিনিসটা হয়েছে যে এখানে এখন আমাদের পার্বত্য জেলায় যারা আছে তারাও আমাদের ভাই, আমরাও তাদের ভাই। আমাদের ভিতরে যে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, মনোমালিন্য থাকতেই পারে, কিন্তু এই সময়টা আমাদের এইগুলো বিবেচ্য বিষয় না। এই সময়টা এখন একে অপরের কাঁধে কাঁধ রেখে সামনে এগিয়ে যাওয়ার সময়। আপনি দেখুন মানিকছড়িতে একটা বিপর্যয়ের কথা শুনে সেনা সদস্যরা যখন আমরা নিরাপদ আশ্রয় খুঁজছি, এইরকম একটা বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যে তারা ছুটে গিয়েছে সেখানে উদ্ধার করতে। সেই উদ্ধার তৎপরতা, রাস্তা পরিষ্কার করতে যে এই 2জন অফিসার সহ এতগুলা সেনা সদস্য মারা গেল, তারাও এই দেশের বেসামরিক লোকের সন্তান বা ভাই তারা, এবং পুরা পার্বত্য জেলা সবাই কিন্তু অত্যন্ত সমবেদনাশীল এবং মর্মাহত এই দুর্ঘটনার জন্য। কারণ প্রাকৃতিক মানুষ একসঙ্গে থাকে, এখনো থাকতে পারছে না। আপনার কাছে সেই উত্তর খুঁজবো সমাজবিজ্ঞান হিসেবে। তার আগে একটা ছোট্ট ফোন নিচ্ছি, আমাদের সঙ্গে আছেন শক্তিপদ ত্রিপুরা, পাহাড়ি জনগণের নেতা। শক্তিপদ ত্রিপুরা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মিস্টার শক্তিপদ, আপনি যদি বলেন যে বর্তমান অবস্থাটা কেমন এখন বিপর্যয়ের? হ্যাঁ, অবস্থা তো খুব খারাপ অবস্থা এখন। লোকজনের তো আপনার যারা মরে গেছে তো মরে গেছে, যারা বেঁচে আছে অনেকে আহত অবস্থায় আছে, অনেকে বাড়ি ঘরে যেতে পারতেছে না, রাস্তাঘাট খারাপ অবস্থা, জিনিসপত্রগুলো পড়ে আছে নিরাপত্তাহীনতায়। এবং এখানে যে খাবার দাবারের খুব খারাপ অবস্থা তাদের। এখানে বই যে খেচুড়ি করে রান্না বান্না দিচ্ছে, কিন্তু পাহাড়ের তো খেচুড়ি খেতে পারে না। এইগুলোর সমস্যা সহ যে এখানে
যে তাদেরকে নিরাপত্তা প্রদানের বিষয়ে, তাদের সম্পত্তি। সরকার তো একা পারবে না, আপনারা যারা নাগরিক, বিভিন্ন দল গোষ্ঠী, তারা কি করছেন? এইসব মানুষদের পাশে আছেন? নাগরিকের পক্ষ থেকে তো চেষ্টা চলছে। আজকেও একটা টিম আমাদের একটা টিম কাজ করে আসছি আজকে। তো এগুলো তো কাজ চলতেছে, নাগরিকের পক্ষ থেকে কাজ করতেছে, কিন্তু এগুলো আপনার কিছু কিছু বিষয় আছে এখানে রাষ্ট্রের, সরকারের, প্রশাসনের সহায়তা ছাড়া সম্ভব না। যেমন আপনার যে এই বিষয়গুলো যে আজকে যে দুর্যোগটা হলো, এই দুর্যোগের পেছনের কারণটা কি, এইগুলো আমরা এই সমস্যা মানে এখনকার যে সমস্যাটা আমরা দেখছি, কিন্তু মূল যে সমস্যাটা যদি সমাধান না হয়, এই ধরনের সমস্যা, দুর্যোগ, বিপর্যয় সবসময় দেখা দেবে। তো মূল সমস্যাটা কি মনে হচ্ছে আপনার? সবচেয়ে যদি খুব সংক্ষেপে বলেন 10 সেকেন্ডে। হ্যাঁ, পার্বত্য চট্টগ্রামে যেটা সমস্যা সেটা হচ্ছে যে এখানে যে প্রাকৃতিক বনগুলোতে ধ্বংস করা হয়েছে, বৃক্ষগুলো ধ্বংস করা হয়েছে, যার কারণে আপনার যে পরিবেশের উপর এই চাপগুলো আসছে। জি, অনেক ধন্যবাদ শক্তিবোধ ত্রিপুরাকে আমাদের এই গণতন্ত্রে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান গণতন্ত্র। আজকে আমরা কথা বলছিলাম পাহাড়ে মৃত্যুর মিছিল, কারণ ও করণীয়। সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে নিউজ 24 এর বিশেষ আলোচনা গণতন্ত্রে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলছিলাম পাহাড়ে মৃত্যুর মিছিল, কারণ ও করণীয়। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে সেলিম নওয়াজ ভূঁইয়া, সাবেক উপপরিচালক বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আপনি যদি বলেন উদ্ধার কাজ নিয়ে একটু যদি বলেন। আমি আমাদের ফায়ার সার্ভিসের উদ্ধার কাজের পূর্বে একটা ছোট্ট কথা বলে নিই। আপনারা যদি মাসেই আমাদের পার্শ্ববর্তী, খুব বেশি দূরে না, মালয়েশিয়া যান, ওখানে আপনি প্লেন থেকে নেমে বাসে যখন শহরের দিকে যাবেন, সাইডে তাকালে যে পাহাড়গুলো দেখবেন, প্রত্যেকটা পাহাড়ে দেখবেন যে উপর থেকে নিচ পর্যন্ত পাকা ড্রেনের মতো করে নামিয়ে নিয়ে এসে নিচে বড় গর্তের মতো আছে। এটা কেন করা হলো? এটা করা হলো যে ওই পাহাড় যেন হেভি বৃষ্টির কারণে কখনো পানি ভিতরে জমে আটকে পড়ে পাহাড়টা ধ্বংস না হয়, নষ্ট হয়ে না হয়, পানি যেন ড্রেনে চলে যায়। বাংলাদেশের মতো গরিব দেশের আছে এতগুলো পাহাড়ে এইভাবে ড্রেনেজ সিস্টেম করা? এখন বাস্তবসম্মত প্রস্তাব দেন আপনি? বাস্তবসম্মত প্রস্তাব তো ওনারা যেগুলো বলছেন সেগুলোই। জি, আমি যে উদ্ধার কাজ যেটা সেটা ঠিকই চলেছে, কারণ এর বাইরে তো আর কিছু করার নাই। কারণ হলো যে বেশি বড় যন্ত্রপাতি যে সমস্ত, এগুলো আপনি সেখানে নিতে পারছেন না কোনো অবস্থায়। সেক্ষেত্রে ওই গাইতি, শাবল, কোদাল, বেলচে, এই সমস্ত উদ্ধার কাজ, বিশেষ অঞ্চলের বিশেষ কাজের জন্য যে বিশেষ প্রশিক্ষণ সেটা আছে কিনা, এগুলোই ব্যবহার করে উদ্ধার কাজ করতে হবে। খুবই দুঃখজনক যে আমাদের 5 জন সেনা কর্মকর্তা এবং সেনা সদস্য মারা গেছে। শুনে অবাক হয়ে যাবেন, আমাদের একটা গাড়ি এটা খোদা বাঁচিয়ে দিছে অল্পের জন্য, রাঙ্গামাটি যাওয়ার পথে এটা সামনে আটকা, পিছনে যখন যাবে ঠিক সেই সময় একটা পাহাড় ভেঙে ওখানে পড়ে গেছে। এই গাড়িটা এমনভাবে ছিল যে আর ইঞ্চি 2 গেলে এটা 200 ফিট নিচে চলে যেত। আল্লাহ মানে কিভাবে এটাকে বাঁচিয়ে দিচ্ছে এটা চিন্তাই করা যায় না। এবং ওই গাড়িতে যারা ছিল তারা কেউ ওই জীবনে বাঁচত না। জিল্লুর ভাই, আপনি যদি বলেন, আপনি তো আমাদের বিশেষ ধরনের প্রশিক্ষণ দরকার আছে কিনা? হ্যাঁ, বিশেষ অঞ্চলের জন্য একটা কথা আমি বলি, এখানে উনি আছেন, এটা উনি তদারকি করেন। আমাদের জাতীয় পর্যায়ে একটা টাস্ক ফোর্স করা আছে, এই ধরনের দুর্গতি এলে দুর্যোগে কি করা যাবে, কি করণীয়, সেটা বন্যা হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, জলোচ্ছ্বাস হতে পারে, যে কোনো আপনার আর্থকুয়েক হতে পারে, এগুলা ইট ইজ দেয়ার স্ট্যান্ডিং। এবং এইটা সারা ওয়ার্ল্ডে আমাদের বাংলাদেশের যে মডেলটা, এটা তারা মডেল হিসেবে নিয়ে ট্রেনিংও করাচ্ছে। সুতরাং ওই জায়গায় আমাদের সক্ষমতার কোনো কমতি নাই, যেটা কমতি আছে ইকুইপমেন্টের। আমার মনে হয় যে কথাটা আপনি সঞ্চালক হিসেবে বারবার বলতে চাচ্ছেন, যে একটা স্পেশালাইজ যদি ইকুইপমেন্ট, ক্রেটার বা ওই ধরনের ক্রেন থাকতো, যে এই মাটিগুলা নিয়ে উঁচু করে একটা জায়গায় ঝরঝর করে ফেললে ওর ভিতরে কী আছে দেখা যেত, অল্প সময় মেকানিক্যাল ফোর্স দিয়ে আমরা রাস্তাটাকে পরিষ্কার করতে পারতাম। এই জায়গায় আমাদের সীমাবদ্ধতা আছে, সেটা অর্থনৈতিকভাবে হোক আর
আমাদের রাষ্ট্রীয় কোনো নীতির ভ্রান্তির কারণ হোক, সেটা আমাদের সেখানে রয়েছে। এটা জনগণই এবং আইন যারা প্রণয়ন করে। ডক্টর মোকাদ্দেম যদি বলেন যে দুর্যোগ মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত আসলে? দুর্যোগ মোকাবেলার যে কথাটা উনি বললেন যে বাংলাদেশ ইতিমধ্যে রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিত হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। তারপরও আমরা দেখি যে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা এক এক এলাকার জন্য এক এক রকম, ভিন্ন ভিন্ন অবস্থা এবং ভিন্ন ভিন্ন নাজুকতা আছে আমাদের। যেমন আমরা দেখেছি হাওড় এলাকায় এক ধরনের নাজুকতা, আমরা উত্তরবঙ্গে দেখেছি যে এক ধরনের মানে ড্রাউট বা খরা, আমরা দক্ষিণবঙ্গে দেখেছি সিডোর এবং আইলার মতো ভয়াবহ অবস্থা, এবং আমরা দেখেছি ফ্লাশ ফ্লাড, এবং আমরা দেখেছি নিয়মিত ফ্লাড, এবং আমরা দেখেছি আপনার এক ধরনের মানে বজ্রপাত। কাজে এই যে নাজুকতাগুলো ভিন্নতা আছে, এই ভিন্নতার মধ্যে পাহাড় এলাকার অবস্থা যেটা আমি বলবো সেটা হচ্ছে পাহাড়ের ব্যবস্থাপনাটা এটা সম্পূর্ণ টেকনিক্যাল ব্যাপার কিন্তু আসলে, এবং এই টেকনিক্যাল জায়গাটায় আমাদের এখানে কিন্তু কনসেন্ট্রেশন দেওয়া এবং স্পেশালাইজড একটা মানে টিম দরকার, এবং এই টিম ছাড়া এখানে এই পাহাড় ব্যবস্থা করা সম্ভব না। পাহাড়ে যারা আদিবাসীরা আছে তারা একটা ইন্ডিজিনাস নলেজের মাধ্যমে তারা দীর্ঘদিন বসবাস করেছে, কিন্তু এখন উন্নয়নের নামে এখন ধরনের পরিবর্তন হয়েছে, নগরায়ন হয়ে গেছে পাহাড়ের সমস্ত এলাকাগুলোতে, আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়েছে, মানুষের মন মানসিকতা আধুনিক হয়ে গিয়েছে। কাজে সেই জায়গাটা মানুষের মানে কনজামশন বিহেভিয়ার চেঞ্জ হয়ে গিয়েছে, মানে ভোগবাদী একটা সমাজ ব্যবস্থাতে আমরা রূপান্তরিত হয়েছি। কাজে সেখানে চাহিদা এবং উৎপাদন এবং সেখানে বিতরণ, এই জিনিসগুলোর কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক ধরনের নাজুকতা হয়েছে। তো পাহাড় ব্যবস্থাপনায় যে জিনিসটা দরকার আমাদের, সেটি যে কথাটা উনি বলার চেষ্টা করেছিলেন যে ওখানে স্পেশালাইজড ইকুইপমেন্টস দরকার। মানে এই যে ইমার্জেন্সি, আমাদের ইমার্জেন্সিকে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আমরা দুর্যোগ ব্যবস্থাপনা বলি যে প্রথমে ঝুঁকিকে আপনি আইডেন্টিফাই করা, চিহ্নিত করা, তারপরে ঝুঁকিকে বিশ্লেষণ করা, ঝুঁকিকে পরিমাপ করা, এবং তার পরবর্তীতে যাচ্ছে ঝুঁকি নিরসনের জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া, এবং সেই পদক্ষেপের মধ্যে আপনি দুটো বিষয় আছে। নিয়ে আমরা আলোচনা আসব। কে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, নাম বলে প্রশ্নটি করুন। আমি শ্রদ্ধেয় মোকাদ্দেম স্যারের ছাত্র ত্রিজিনাথ চাকমা রাঙামাটি থেকে বলছি। জি বলুন ত্রিজিনাথ। হ্যাঁ, সম্মানিত আলোচকদের একটি প্রশ্ন করতে চাই। আমরা মোটামুটি সবাই জানি যে পার্বত্য চট্টগ্রামে বসবাসের জায়গা জমি নেই বললেই চলে, কিন্তু মূলধারা থেকে এই বিষয়ে অপপ্রচার করা হয় এবং এমতাবস্থায় পাহাড়ে জোরপূর্বক অবৈধ অভিবাসন ঘটানো হয়। আজকের প্রথম আলোর প্রতিবেদন 6 বছরের নিহতের 66 বাঙালি। আমার প্রশ্ন, ভূমিধসে এই যে মৃত্যুর মিছিল, প্রাকৃতিক কারণের পাশাপাশি এটি কি পাহাড়ে বসবাসের জন্য ভূমি সংকট ও জনসংখ্যার অত্যধিক চাপ দায়ী নয় কি? অনেক ধন্যবাদ ত্রিজিনাথ রাঙ্গামাটি থেকে ফোন করার জন্য। জিল্লুর ভাই, আপনি যদি জবাবটি দেন। আমি এটা জবাব দিচ্ছি। আমার ব্যক্তিগত যে অপিনিয়ন সেটা হলো যে আমার গভীর শ্রদ্ধা পাহাড়ি ভাইদের প্রতি রেখে আমি তাদের সাথে মিশছি, অনেক বন্ধু বান্ধব আমার খুব ঘনিষ্ঠ আছে, কিন্তু আমার দৃষ্টি হলো আমাদের কনস্টিটিউশনালি আমরা কি মাত্র 9 ভাগ 10 ভাগ লোকের জন্য দেশের 20-25 ভাগ ল্যান্ড কি ছেড়ে দিতে পারি যে এখানে অন্য কেউ বসবাস করতে পারবে না? ইজ ইট গো উইথ দি স্পিরিট অফ দি কনস্টিটিউশন? তাহলে আমি বলবো ঢাকা শহরে ওই রংপুরের কোনো লোক এখানে এসে জায়গা কিনতে পারবে না, এখানে বসবাস করতে পারবে না। এটা কি সম্ভব? এটা সম্ভব না। যে কারণে এই শান্তি চুক্তির মধ্যেও আমরা চেষ্টা করছি সবাই মিলেমিশে কিভাবে থাকা যায় উইদাউট ডিস্টার্বিং দি নেচার। হ্যাঁ, পাহাড়ে যারা বসবাস করে তারা কিন্তু পাহাড়ের এই নেচারটাকে বোঝে, তারা কিন্তু গতি প্রকৃতি বোঝে। ব্যারিস্টার দেবাশিস যেভাবে বলতেছিলেন ট্রু, তারা কিন্তু যতটুকু প্রয়োজন ওর ভিতরেই চলবে। এখন আপনি তো পাহাড়ের মধ্যেই এতদিন পিএইচডি করে আসছেন, তারা পাহাড় এবং উন্নয়ন দুটাই সমন্বয় করেছে। এখন যে সমস্যা সেটা হলো আমি আমার দাদা লুঙ্গি পরে ধুতি পরে চলছে, আমার তো এখন প্যান্টের দরকার, সুতরাং আমার প্যান্ট পরে রুয়াদ সাহেবের মতো প্রফেসরের সাথে দুটো ইংরেজি বলার দরকার, সুতরাং এ সাইডটাও আমার রাখতে হবে, আবার আমার শিকড়কে ভুলে গেলে চলবে না। এই দুটার একটা সমন্বয় কি করা যায় সেই জায়গাটা। অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন ফোনে, পরিচয় নিয়ে আমি আপনার কাছে আসবো। কে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। মোহাম্মদ জামাল গাজীপুর থেকে বলছিলাম। জি মিস্টার জামাল বলেন। প্রশ্নটা হলো যে এখানে অতিথি আছে সবার কাছেই, যে এই যে পাহাড়ের পরে প্রতি বছরই দেখছি যখন বৃষ্টি আসে তখন অনেক মানুষ মারা যায়, সবচেয়ে বেশি মারা গেল এবার। যারা পাহাড় কাটা মাটি এরকম ভাবে সরাই নিতেছে, সাধারণত মানুষ আজকে মাটি তোলে পরে মধ্যে আমাদের সব বাংলাদেশের সশস্ত্র বাহিনী সেনাবাহিনীর সদস্য মারা যেতেছে। এর যে যারা পাহাড় কাটতেছে, যারা দুর্নীতি করতেছে, এদের কি বিচার আওতায় আনার দরকার না? জি মিস্টার ভূঁইয়া যদি বলেন। বিদেশে বিশেষ করে জাপানে ওখানে অনেক সময় তুষার ধস হয়, পৃথিবী আরও অন্যান্য দেশেও হয়, এবং এই ধসের কারণেও কিন্তু বহু লোক মারা যায়।
তুষারপাতে ধস, হ্যাঁ তুষারপাতের ধস, অনেক জুমে এটার ধসে অনেক লোক মারা যায়। তো তারা এটার জন্য তাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে স্পেশাল টিম তৈরি করা হয় এবং এদের ট্রেনিংগুলো একটু ডিফারেন্ট। তারা ফায়ার ফাইটিংও করে, কিন্তু পাশাপাশি তাদের ট্রেনিংয়ের যে প্রকৃতি সেটা সম্পূর্ণ ভিন্নতর। শুধু তাই নয়, তাদের ড্রেসের রঙটা হয় সাধারণত কমলা রঙের। কমলা রঙের কোনো ফায়ার ফাইটার দেখলে বুঝতে হবে সে একজন রেস্কিউয়ার। সে বেসিক্যালি ফায়ার ফাইটার ঠিক, এখান থেকে আমাদের শিক্ষাটা কি? কিন্তু আমাদের শিক্ষাটা হচ্ছে শুধু তাই নয়, তারা কি করে সমগ্র দেশ নেশন ওয়াইজ তারা ডেমনস্ট্রেশন করে। ডেমনস্ট্রেশন করে তারা প্রত্যেকেই শিক্ষিত হয়ে পড়ে, কিন্তু আমাদের দেশে এই স্টেপ নেওয়া হয় না। এই এক সময় ছিল যখন সিভিল ডিফেন্স আলাদা ছিল, তখন ওয়ার্ডেন বাহিনী ছিল। এই ওয়ার্ডেন বাহিনী বাংলাদেশের সর্বত্র এবং হিল ট্র্যাক্টেড এলাকাতেও প্রচুর ওয়ার্ডেন সদস্য তৈরি, সেরকম একটা বিশেষ বাহিনী আমাদের জন্য দরকার। করণীয় কি আসলে প্রথমে আমরা যদি মনে করি যে আমাদের প্রাকৃতিক বন হারিয়ে গেছে, আমাদের একজন শ্রদ্ধেয় শক্তিপদ ত্রিপদ উনি বলেছেন যে প্রাকৃতিক বন যা ছিল আমরা ধীরে ধীরে আমরা ওগুলো নষ্ট করে ফেলেছি। আর স্যার মনে হয় বলেছেন যে মানে কাঠ একটা হয় অনেকে জ্বালানির জন্য কি আবার আসবাবপত্র তৈরির জন্য জ্বালানি, এটা জ্বালানি তো কম। আপনার বাড়ি সেগুন কাঠ, আপনার তো মারিশা সেগুন কাঠ নলে ফাইবার ওঠে না, আপনি তো সেইটা এখান থেকে নিয়ে আসেন। কার কাছ থেকে নেন? মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছ থেকে আপনি সেখান থেকে সুপারিশ করে নেন। ওখানে কমিটি আছে, কমিটি তারা ওখানে ডিপিপিপি দিয়ে দেয়, পাস দিয়ে দেয়, ওখান থেকে নিয়ে চলে আসে। জ্বালানি আর কি যায়? হ্যাঁ, অবৈধ গাছ কাটা উনি বলছেন, ওইটা তো আছে। তারপর হলো স্যার শুধু বলেছেন যেহেতু বালি উত্তোলন, আমি মনে করি যে শুধু বালি উত্তোলনের সাথে সাথে আরও আছে হলো পাথর উত্তোলন। পাহাড়ে যে ছড়াগুলো আছে, ছড়াগুলো থেকে যে পাথর উত্তোলন করা হয়, এর ফলে কিন্তু ভারসাম্যতা নষ্ট হয়ে যায়। শুধু ওইটা নাই, ওই যে ছড়াগুলো যে স্বাভাবিক যে ফ্লো, ওইটাও কিন্তু শুকিয়ে যায়। অনেক পাহাড়ি ছড়া কিন্তু শুকিয়ে গেছে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলের মানুষ, তখন তো পাহাড়ে তো নলকূপ নাই, এইগুলো হলো তাদের পানির উৎসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা মনে আরেকটা দরকার হলো, যেখানে সবচেয়ে যেটা জরুরি, এটা হলো প্রশাসনের একটা তৎপরতা এবং শক্তিশালী তৎপরতা। আমরা গতকালকে একটা নিউজ পড়ছিলাম, গত বছরের নিউজ, এটা যদি এই বছরে যেহেতু পাহাড় ধস হলো এই জন্য এক নিউজটা আবার সামনে চলে আসলো। গতবারে বিডিআর সেক্টরের একটা তার স্থাপনা তৈরি করতে গিয়ে একটা খাত ভরাট করার জন্য রাঙ্গামাটির টিভি স্টেশনের কাছাকাছি একটা পাহাড় থেকে মাটি কেটে নিয়ে গিয়ে ওখানে ভরাট করা হচ্ছিল। ওগুলো খবর পেয়ে এক সাংবাদিকরা যোগাযোগ করলো, সাংবাদিকরা যোগাযোগ করার পরে বলা হলো এটা বিডিআর সেক্টর কমান্ডার জানেন। তো সাংবাদিক যখন যোগাযোগ করলো, আপনারা এটা এখন তো পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী পাহাড় কাটা নিষেধ, তো আপনারা কার অনুমোদন নিয়ে পাহাড় কাটছেন? তখন বিডিআরের ওই কর্মকর্তা পেপারে পড়লাম স্যার, বিডিআর ওই কর্মকর্তা বললেন আমাদের কেন অনুমতি নিতে হবে, আমরা অনুমতি দিই। জি, ডক্টর মুকাদ্দেম যদি বলেন করণীয় কি? একদম করণীয় মধ্যে প্রথম যে জিনিসটি করতে হবে আমাদের, সেটি হলো যে যেমন আমরা রাঙ্গামাটি যেটা দেখলাম সবচেয়ে বড় দুর্যোগ হলো, সেখানে 33 জন শিশু, 30 জন মহিলা এবং বাকি পুরুষরা মারা গিয়েছে। এটা দেখুন মানে দুর্যোগে কারা সবচেয়ে বেশি নাজুকতার শিকার হচ্ছে? শিশু এবং মহিলা। এই জায়গাটা তো সেই জায়গাটা আমি যেটা বলবো যে প্রথমে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে যে সমস্ত জায়গাগুলোতে খুব বেশি নাজুকতা হয়েছে, রাঙ্গামাটির যুব উন্নয়ন বোর্ডের কর্নার, ভেদবেদি, তারপর উলুছড়ি, রাঙ্গাপানি, শিমুলতলা, এই সমস্ত এলাকাগুলোতে যে সমস্ত ঘনবসতিগুলো আছে সেই জায়গাগুলোতে তার রিটেন করার মতো ক্যাপাসিটি আছে কিনা সেটা অবশ্যই একটা জরিপের মাধ্যমে, সেটা একেবারে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে অবশ্যই জানতে হবে এবং জেনে সেখানে যদি তারা বসবাস করার অযোগ্য হয় তাহলে অবশ্যই তাদেরকে ওখান থেকে পুনর্বাসন করতে হবে। এবং একইভাবে সারা মানে 5টি জেলাতে যে 50টা স্লোপে কয়েক লক্ষাধিক মানুষ বসবাস করছে, তাদেরকে মানে অতি মানে একেবারে কোনো অবস্থায় দ্রুত মানে বিলম্ব না করে অতি দ্রুত তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে আপনার গাইড ওয়াল তৈরি করতে হবে। রাস্তার অবশ্যই এখন গাইড ওয়াল এবং রিটেনশন ওয়াল সেটা অবশ্যই মাস্ট, এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ, যেটা পাহাড়ি এলাকার যে সমস্ত ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা অবশ্যই তাৎক্ষণিকভাবে মানুষগুলোর পাশে তাদের ত্রাণ গুলো দিতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে। কথা আমি বলি যে মেইন রাস্তা চট্টগ্রাম থেকে বন্ধ হয়েছে, কিন্তু আজকে পর্যন্ত যে নতুন খবর যেটা, সেটা হচ্ছে লেটেস্ট খবর, আমরা দুটো রাস্তা ওপেন করতে পেরেছি। একটা হচ্ছে নৌপথ কর্ণফুলীর রাস্তাটা খুলে দেওয়া হয়েছে, একটা হচ্ছে বান্দরবন চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক স্থাপন করা হয়েছে। হ্যাঁ, করণীয় আমি বলি সিম্পলি এইটা নিয়ে আমাদের
শিক্ষা নিতে হবে এখান থেকে। যেমন দেখেন 2003 সালে শ্রীলঙ্কায় এরকম একটা ডিভাস্টেটিং ঘটনা হয়েছিল এই হ্যাভি রেইনফলে, যেখানে 6 লক্ষ মানুষ ডিসপ্লেসড হয়েছিল এবং প্রায় 1800 লোক মারা গিয়েছিল। ঠিক 97-এ এল সালভেডর এবং ইকুয়েডর দক্ষিণ আমেরিকার ওই জায়গায় ওই একই রকম 6 লক্ষ লোক মারা গিয়েছিল এই হ্যাভি রেইনফলে। সুতরাং এখানে আমরা শুধু যে মাটি কাটার কথা বলবো তা না, এটা একটা ফ্যাক্টর। এর সাথে অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে জুবায়ের ভাই, এবং সেইগুলোকে অ্যাড্রেস করে একটা সামগ্রিক অবস্থাকে যেন আমরা একটা পরিণত একটা সিদ্ধান্ত আসতে পারে এই সমস্ত সমস্যা থেকে, জাতিকে উত্তরণের পথে। চারজনকে ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা মনে করি গণতন্ত্র কেবল একটি সরকার ব্যবস্থা নয়, গণতন্ত্র একটি মূল্যবোধ, একটি দৃষ্টিভঙ্গি, একটি জীবন ব্যবস্থা। গণতন্ত্র মানে হচ্ছে মত, দ্বিমত এবং ভিন্ন মত, অন্যের মতকে গ্রহণ করবার যে সাংস্কৃতিক যোগ্যতা। প্রিয় দর্শক, আমরা মনে করি আপনাদেরকে সাথে নিয়ে গণতন্ত্র সেরকম একটি গণতান্ত্রিক সাংস্কৃতিক যোগ্যতা সম্পন্ন সমাজ নির্মাণে প্রয়াসী। অনুষ্ঠান সম্পর্কে আপনার আরও মতামত দিন, আরও প্রশ্ন তুলুন, আরও তর্ক করুন, কারণ আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিউজ 24-এর সঙ্গেই থাকুন।